এদিকে ফেব্রুয়ারি নির্বাচন, ভোট দিতে চান 94%, পি আর বোঝেন না 56% ভোটার। ভারতের আসল শত্রুকে জানালেন নরেন্দ্র মোদী। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগ ধরলেই 5,000 টাকা পুরস্কার, যা জানালো ডিএমপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচন, ভোট দিতে চান 94%, পি আর বোঝেন না 56% ভোটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। 94.3% মানুষ ভোট দিতে যাবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি সম্পর্কে 56% মানুষের কোনো ধারণা নেই। পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এর জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক জরিপের দ্বিতীয় দফার প্রথম পর্বে এসব ফলাফল উঠে এসেছে। সকালে রাজধানীর ডেইলি স্টার ভবনে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। সবাই ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়া সারোয়ার জরিপের ফলাফল তুলে ধরে জানান, চলতি বছরের 2 থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত 10,413 জন ভোটারের উপর এই জরিপ চালানো হয়। জরিপে দেখা যায়, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে সমর্থন দিয়েছেন 86.5% উত্তরদাতা। 69.9% উত্তরদাতা মনে করেন একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার নির্বাচন পরিচালনা করতে পারবে। এছাড়া 77.5% উত্তরদাতা বিশ্বাস করেন যে তারা উভয়ে ও নিরাপদে ভোট দিতে পারবেন। তবে 56% উত্তরদাতা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, গত 6 মাসে দেশে চাঁদাবাজি বেড়েছে। জরিপ অনুযায়ী পিআর পদ্ধতির বিষয়ে প্রবীণ প্রজন্মের মানুষের তুলনায় নবীন প্রজন্মের মানুষের মধ্যে সচেতনতা ও ইতিবাচক মনোভাব বেশি। জরিপের ফলাফলে আরও উঠে আসে, ভোটের সময় পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জেনজি প্রজন্ম প্রবীণ প্রজন্মের তুলনায় কম ইতিবাচক। 78.7% উত্তরদাতা অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। তবে স্বল্প শিক্ষিতদের তুলনায় উচ্চ শিক্ষিত ব্যক্তিরা অন্তর্বর্তী সরকারের কাজে কম সন্তুষ্ট। তারাও মনে করেন দেশে চাঁদাবাজি বেড়েছে। জরিপে উঠে এসেছে, সাধারণ উত্তরদাতাদের তুলনায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা ভোট দিতে কম আগ্রহী এবং নির্বাচনের সময় নিয়ে তাদের মধ্যে দ্বিমত বেশি। এছাড়া ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতার বিষয়ে তুলনামূলক কম ইতিবাচক মনোভাব পোষণ করেছে। ভারতের আসল শত্রুকে জানালেন নরেন্দ্র মোদী। ভারতের প্রকৃত শত্রু কোনো দেশ নয়, বরং বিদেশি শক্তির উপর নির্ভরশীলতা বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটে এক অনুষ্ঠানে প্রায় $40 বিলিয়ন সামুদ্রিক প্রকল্প উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। মোদী বলেন, ভারত আজ বিশ্ববন্ধু হওয়ার মানসিকতা নিয়ে এগোচ্ছে এবং তার বড় কোনো শত্রু নেই। তবে সত্যিকার অর্থে ভারতের শত্রু হলো বিদেশের উপর নির্ভরতা। দেশকে আত্মনির্ভরশীল হতে হবে জোর দিয়ে মোদী বলেন, এমন হলে সমৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত হবে। অন্যদের দয়ার উপর নির্ভর করলে ভারতের আত্মসম্মান ক্ষুণ্ণ হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম ঝুঁকির মুখে পড়বে। সামুদ্রিক খাতের গুরুত্ব তুলে ধরে মোদী বলেন, দেশীয় জাহাজ নির্মাণ শিল্প ও হাইটেক খাতকে পুনরুজ্জীবিত করতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন, 5 দশক আগে ভারতের বিদেশি বাণিজ্যের 40% বহন করতে দেশীয় জাহাজগুলো, অথচ বর্তমানে এই হার নেমে এসেছে মাত্র 5%। মোদী জানান, প্রতি বছর বিদেশি শিপিং কোম্পানিগুলোকে পরিবহনের ভাড়া হিসেবে ভারত যে বিপুল অর্থ দেয় তা এখন প্রায় দেশটির প্রতিরক্ষা বাজেটের সমান। এই নির্ভরতা ইতোমধ্যে দেশের অর্থনীতিকে বড় ক্ষতির মুখে ঠেলে দিয়েছে। নরেন্দ্র মোদী বলেন, চিপস হোক কিংবা শিপস আমাদের ভারতেই তৈরি করতে হবে। যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য উত্তেজনা বাড়ছে, এমন সময় এলো মোদীর এই মন্তব্য। রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে গত মাসে ওয়াশিংটন ভারতীয় পণ্যের উপর বাড়তি 25% শুল্ক আরোপ করেছে। এছাড়া হোয়াইট হাউস নতুন করে H-1B ভিসার আবেদন বছরে $1 লাখ ফি ঘোষণা করেছে, যা ভারতীয় দক্ষ কর্মীদের লক্ষ্য করে করা হয়েছে বলে জানিয়েছেন আইটি বাণিজ্য সংগঠক ন্যাসকম। ধরলেই 5,000 টাকা পুরস্কার, যা জানালো ডিএমপি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরতে পারলে প্রতিজনের জন্য পুলিশ সদস্যদের 5,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে, এমন একটি সংবাদ সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে ভালো কাজের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হলেও নির্দিষ্ট কোনো বিষয়ে পুরস্কার দেওয়ার কথা জানে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কাউকে ধরলেই 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এই বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন। স্বাভাবিকভাবে আমাদের কোনো সদস্য ভালো কাজ করেন, আমরা সেটি উৎসাহিত করি। এক্ষেত্রে তাদের আর্থিকভাবে পুরস্কৃত করার প্রবিধান আইনিভাবে রয়েছে। কাজে উৎসাহিত করার জন্য তাদের
বিভিন্নভাবে পুরস্কৃত করার বিধান রয়েছে, তবে বিশেষভাবে কোনো একটি বিষয়ে কাজের জন্য পুরস্কৃত করার বিষয়টি আমার জানা নেই। তবে যে কোনো সময় যে কাউকে ভালো কাজের জন্য উৎসাহিত করার বিধান আমাদের রয়েছে, এটা আমরা আইনের ভেতর থেকে নিয়মের মধ্যে করে থাকি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীতে ডিএমপির 6 শতাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে, যেগুলো আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হয়। এর বাইরে গুলশান, বনানী, বারিধার এবং নিকেতন সোসাইটি অংশ LOCCর অর্থাৎ ল অ্যান্ড অর্ডার কমিউনিকেশন কমিটি নিজস্ব উদ্যোগে প্রায় 1200 সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যেগুলো সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা প্রদানের জন্য কাজ করছে এবং অপরাধ নিয়ন্ত্রণে অনেকাংশে ভূমিকা রাখবে। দুটি মিলে সর্বসাকুল্যে 2000-এর অধিক সিসিটিভি ক্যামেরা সক্রিয় রয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের সিসিটিভি ক্যামেরার আওতা আরও বাড়ানোর জন্য, যা অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা পালন করবে। মোহাম্মদপুরের এসি সহ 3 কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তালেবুর রহমান বলেন, ঢাকা মহানগরীতে ডিএমপি থানা, ফাঁড়ি বা ডিভিশনে যতগুলো ইউনিট রয়েছে তাদের নিয়মিত কার্যক্রম পরিদর্শন ও তাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য প্রায়শই ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যান। গত শুক্রবার একইভাবে মোহাম্মদপুর থানা পরিদর্শনে যান ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনসের এবং সেখানে গিয়ে ফোর্স ও অফিসারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এক পর্যায়ে তিনি কিছু পুলিশ সদস্যের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করেন। পরে বিকেলবেলা মোহাম্মদপুর জোনের এসি, মোহাম্মদপুর থানার পরিদর্শক ও তখনকার ডিউটি অফিসারকে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এটা নিতান্তই প্রশাসনিক কারণে, এটা নিয়ে অন্য কোনো অপতথ্য ছড়ানো বা ভুল ব্যাখ্যা করার কোনো অবকাশ নেই। এটাকে আমরা ইতিবাচকভাবে দেখব, যাতে আমাদের সদস্যরা সবসময় দায়িত্ব পালনে তৎপর ও সতর্ক থাকে। সম্প্রতি এক পুলিশ কর্মকর্তা ঢাকাবাসীকে রাত 9টার পর হাতের ঝিলে যেতে নিষেধ করেছেন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিএমপি দিনরাত নিরলসভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। সমন্বয়কের কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করে হত্যার হুমকি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার সাবেক সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পির কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। 72 ঘন্টার মধ্যে এই চাঁদার টাকা পরিশোধ না করলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। রাতে বাপ্পির বাবা মোহাম্মদ লাবলু গাজীকে কল করে ছেলের প্রাণনাশের এই হুমকি দেওয়া হয়। এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি শনিবার মহানগরী খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার বাবাকে হোয়াটসঅ্যাপে ফোন করে 72 ঘন্টার মধ্যে 50 লাখ টাকা পৌঁছে দিতে বলে। অন্যথায় 72 ঘন্টা পর ছেলের লাশ গ্রহণের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ সময় ওই দুষ্কৃতকারী আরিফ এবং মাহবুবের মতো করে একই কায়দায় হত্যা করবে মর্মে হুমকি প্রদান করে। তাদের পরিচয় জানতে চাইলে তারা তাদের কোনো পরিচয় দেননি। বাপি বলেন, কদিন আগেও আমরা যে রাষ্ট্রের নিরাপত্তা দিয়েছি, আজ সেই রাষ্ট্রের কাছে নিজের ও নিজের পরিবারের নিরাপত্তা চেয়ে আকুতি জানাচ্ছি। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুহিনুজ্জামান বলেন, সাজিদুল ইসলাম বাপ্পির প্রাণনাশের হুমকিদাতা ব্যক্তির পরিচয় তথ্য প্রযুক্তির সাহায্যে শনাক্ত করার জন্য আমরা চেষ্টা করছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। 5ই আগস্ট পদত্যাগ করেননি শেখ হাসিনা, দাবি স্টেট ডিফেন্সের। গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5ই আগস্ট পদত্যাগ করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন, এমন দাবি করেছে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। আন্তর্জাতিক